আমরা আগের ক্লাসে চার্লস ল নিয়ে আলোচনা করেছিলাম। চার্লস লয়ে আমাদের ভেরিয়েবল বা চলরাশি কি কি ছিল? চলরাশি ছিল হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার এবং ভলিউম অফ দ্য গ্যাস, গ্যাসের আয়তন। আর ধ্রুবক রাশি কি কি ছিল? স্থির কোন কোন প্যারামিটারগুলোকে, কোন বিষয়গুলোকে আমরা স্থির রেখেছিলাম? একটা হচ্ছে গ্যাসের ভর আর একটা হচ্ছে গ্যাসের চাপ। এই দুটোকে স্থির রেখে আমরা ভেরিয়েশনটা দেখেছিলাম, পরিবর্তনটা দেখেছিলাম, তাপমাত্রার হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্যাসের আয়তনের কি পরিবর্তন ঘটে। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে চাপের সূত্র। আমরা যখন ছোট ছিলাম এই চাপের সূত্রটা আমাদের বইতে আমরা দেখেছিলাম। দেখব এই সূত্রটাকে রেনল্ডস প্রেসার ল কোথাও কোথাও বলা হচ্ছে। বর্তমানে রেনল্ডস নামটা দেখতে পাই না আর কি, অন্য নাম দেয়া থাকে। যাই হোক, এটাকে চাপের সূত্র বা প্রেসার ল কোনো বৈজ্ঞানিকের নাম দিয়ে সূচিত করা হয় না জেনারেলি। প্রেসার ল একই রকমের, মানে ওর যে বলতে পারো বক্তব্যটা বা স্টেটমেন্টটা একই রকম। মানে চার্লস অপরিবর্তিত রেখে বা বা বলতে পারো এখানে আয়তন অপরিবর্তিত রেখে, আয়তনকে অপরিবর্তিত রাখবো, আয়তন অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা চাপ তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চাপের সূত্রের স্টেটমেন্ট। ইংরেজিতে করলে কি দাঁড়ায়? কিপিং ভলিউম কনস্ট্যান্ট, দ্য প্রেশার অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস increases or decreases by 1/273 of its pressure at 0 degree Celsius for each degree rise or fall of temperature। এবং আমরা এটা যেভাবে চার্লস ল ম্যাথমেটিক্যালি লিখেছিলাম সেইভাবেই লিখব, কিন্তু আয়তনটা আমরা শো করতে পেরেছিলাম। আয়তনটা বৃদ্ধি পাচ্ছে বলে একটা ছবি এঁকেছিলাম, সেই ছবিতে তোমাদের দেখিয়েছিলাম যে একটু করে তাপমাত্রা বাড়ছে, একটু করে আয়তনও বাড়ছে। সেটা ভিজিবল বিষয় বলে দেখাতে পেরেছিলাম, কিন্তু চাপটা যেহেতু ভিজিবল বিষয় নয়, একটা পাত্রের চাপ বাড়ছে, গ্যাসের চাপ বাড়ছে, সেইটা কেবলমাত্র চাপ মাপার যন্ত্র ছাড়া আর মাপার কোনো রাস্তা নেই আর কি। তবু আমি সেই যন্ত্রের সাহায্যে দেখাবার চেষ্টা করছি তোমাদের। দেখো ব্যাপারটা যদি ক্লিয়ার হয় খানিকটা তাহলে সুবিধা হবে আর কি, মানে ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। যদি চার্লসের সূত্রটা যেভাবে দেখিয়েছিলাম সেভাবে যদি ভিজুয়ালাইজ করে থাকো, এই প্রেসার লটাও কিন্তু সেইভাবে দেখলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। এই হচ্ছে পিস্টন। পিস্টনটা একদম স্ক্রু দিয়ে ফিক্স করা আছে, উপরে উঠবে না, তলায় নামবে না। এইটার তাপমাত্রা ধরো 0 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় এর প্রেশার হচ্ছে P0 ধরা যাক। সেটা মাপছি কিভাবে? সেটা মাপছি একটা যন্ত্রের সাহায্যে। সেই যন্ত্রটা খুব ভালো করে যদি দেখাতে চাই তাহলে খুব ছোট একটা এরকম ডায়াল দেখাতে পারি। সেই ডায়ালটায় এইখানটায় হয়তো এইটা মনে করি P0, এইটাকে মনে করি P1, এটাকে 2P লিখবো না, এটা P2, এটা P3,
এটা হচ্ছে P4, এরকম ভাবে লিখলাম। এইখানে কাঁটাটা প্রথমে আছে P0-তে। এই জিনিসটার নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার যন্ত্র দিয়ে কোনো আবদ্ধ পাত্রে রাখা গ্যাসের চাপ মেপে ফেলা যায়। এই ম্যানোমিটার তোমরা দেখেছো যে ওই মোটর বাইক বা স্কুটারের চাকায় হাওয়া দেওয়ার সময় একবার একটা যন্ত্র লাগিয়ে চাপ কতটা আছে মেপে ফেলা হয়, তারপর হাওয়া দেওয়া হয় আর কি, যাতে বেশি হাওয়া না হয়ে যায় সেটা একটুখানি টেস্ট করে নেওয়া হয়। ওই যে একটা কাঁটা লাগানো যন্ত্র থাকে, দ্যাট ইজ কল্ড ম্যানোমিটার। ডিজিটাল ম্যানোমিটারও হয়, তো যাই হোক এগুলো হচ্ছে অ্যানালগ ম্যানোমিটার, কাঁটা লাগানো। এইবার এর তাপমাত্রা আমি বাড়ালাম, 1 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম এই পাত্রটারই। আয়তনের কোনো পরিবর্তন নেই, আয়তন এখানেও ভি ছিল, ধরো এখানেও ভি। এইখানে আমি তাপমাত্রা বাড়ালাম, এর আয়তন একই রইল, চাপটা P1 হলো। কতটা বাড়লো না, এইখান থেকেই এতটা বাড়লো, কাঁটাটা পরেরটায় সরলো। এটা এইখানে না দেখিয়ে বেটার পরের ছবিতে দেখানো। এইখানে দেখাই, এই ধরো ডায়াল, এইখানে 0 ছিল, P0 ছিল, এইখানে P1, কাঁটাটা এখন এইখানে। এখানে বাদ বাকিগুলো আর লিখছি না। এই P1, এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে P0 ছিল অলরেডি চাপ, এখন P1 হয়েছে। P1 কি সেটা আসছি পরে। এইখানে তাপমাত্রা বাড়ানো হয়েছে, একই আয়তন আছে, একই আয়তনে এর তাপমাত্রা এখন 2 ডিগ্রি সেলসিয়াস। এর আয়তন ভি আছে, চাপের পরিবর্তন ঘটবে। চাপের পরিবর্তন ঘটলে এই জিনিসটা তোমার তার মানে এইটা তার মানে P0 ছিল, এটা P1, এটা P2। এই ধরো এখন কাঁটা হচ্ছে এইখানে, তাহলে এইখানে চাপ P0, এইখানে চাপ P1, এইখানে চাপ P2। এইখান থেকে এইটুকু, এই ডিস্টেন্সটা যে যতটা চাপ বৃদ্ধি পেল, এটা ছোট হাতের P বলছি। এইখান থেকে যতটা চাপ বৃদ্ধি পেল, এইখান থেকে একবার এতটা চাপ বৃদ্ধি পেল, এইখান থেকে এতটা, এটা তাহলে 2P। এর ডাবল, একই মানে পরিমাণ কাঁটা সরেছে। তাহলে এইখানে এই আধখানা যদি P হয়, বাকি আধখানাও P, তাহলে এইখান থেকে P0 থেকে P2 একবারে, তাহলে 2P পরিমাণ চাপ বেড়েছে। তাহলে P1 ইকুয়াল টু নিশ্চয়ই P0 প্লাস P, আর P2 ইকুয়াল টু P0 প্লাস 2P। ঠিক একই রকম ভাবে এটা আরবিট্রারি যে কোনো একটা টেম্পারেচারে যদি যাই, ধরো T ডিগ্রি সেলসিয়াস, আয়তন সেই ভি আছে, এইখানে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে P2টা এখানে লেখা হয়নি, এখানে এটা PT লিখলাম। এখানে ম্যানোমিটার শো করেছি, ম্যানোমিটার এখানে স্কেলে দেখাতে পারবো না, আমি একটা এমনি দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এইখানে ধরো আমার P0 ছিল, এইখানটায় এইরকমভাবে ঘুরতে ঘুরতে ধরা যাক এইটা হচ্ছে আমার PT। তাহলে এইরকম, তাহলে কটা ঘর, এটা 1P, এটার এই গ্যাপটা হচ্ছে আরেকটা P, এই গ্যাপটা আরেকটা P, এই গ্যাপটা আরেকটা P, এই করতে করতে T-তম গ্যাপ অতিক্রম করে পিটিতে এসে পৌঁছেছি। তাহলে নিশ্চয়ই এখানে এই এর চাপটা পিটিটা লিখতে নিশ্চয়ই পারবো, পিটি ইকুয়াল টু P0 প্লাস টিপি। এখানে 2 ঘর গেছিল, এখানে 1 ঘর গেছিল, তার মানে এখানে টি ঘর গেছে, টি ঘর পেরিয়ে গিয়ে পিটিতে গিয়ে দাঁড়িয়েছে কাঁটাটা, ম্যানোমিটারের কাঁটাটা। এবার এই চাপের সূত্র বলে দিচ্ছে আমায় কি না, এই স্মল পিটা সম্বন্ধে কিছু কথা বলে দিচ্ছে। কি বলে দিচ্ছে না, এই স্মল পিটা হবে 1/273 টাইমস দ্য প্রেশার অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা চাপ ছিল সেটা কত, P0, তার 1/273 অংশ
করলে যে চাপ দাঁড়াবে সেটি হচ্ছে স্মল পি এর মান। তাহলে তাই যদি হবে তাহলে এটা হচ্ছে p0 পি এর জায়গায় তাহলে কত বসাতে পারবো? p0 যদি কমন নিই তাহলে এখানে 1 প্লাস 1/273, এখানেও p0 এখানেও p0, এখানে p0 ইন্টু 1 আছে মনে মনে ধরে নিলাম, তাহলে p0 কমন নিলাম 1 প্লাস 1/273, এইখানে হচ্ছে তাহলে p0 প্লাস 2p আছে 2 ইন্টু 1/273 ইন্টু p0, তাহলে আবার যদি p0 কমন নিই তাহলে দাঁড়াবে 1 প্লাস 2/273। ঠিক একই স্টাইলে এইখানে তাহলে pt ইকুয়াল টু p0 প্লাস এই ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে t ইন্টু 1/273 ইন্টু p0, p0 কমন নিলে 1 plus t by 273. This is the expression for pressure law, mathematical expression for pressure law. ঠিক আছে, mathematical expression for pressure law। এইখান থেকে একই রকম ভাবে আমরা ওই আগের দিনের মতোই দেখব, যদি if t equal to -273 ডিগ্রি সেলসিয়াস তখন pt equal to p0 1 plus -273 divided by 273, তাহলে এখান থেকে কেটে কুটে গিয়ে p0 1 minus 1 equal to 0, অর্থাৎ স্মল t এর মান যখন -273 তখন দেখতে পাচ্ছি যে প্রেসারটা 0 দেখাচ্ছে অঙ্ক কষে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস এমন একটি টেম্পারেচার যেখানে গ্যাসটার অস্তিত্ব আছে, তার ভলিউমও আছে, বাট ইট ডাজ নট অ্যাপ্লাই এনি প্রেশার, হুইচ ইজ ম্যাথমেটিক্যালি অ্যাবসার্ড। ম্যাথমেটিক্যালি অ্যাবসার্ড বলবো না, প্র্যাকটিক্যালি অ্যাবসার্ড। ম্যাথমেটিক্যালি অ্যাবসার্ড নয়, ম্যাথমেটিক্যালি তো প্রমাণ করলাম, থিওরিটিক্যালি ট্রু। তার মানে বাংলায় বা যদি আমি এই বিষয়টা প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে আমরা আগের দিন শিখেছিলাম যে কে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলা হয়। তাহলে হোয়াট ইজ অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, এইটা যদি প্রশ্ন করা হয় কি উত্তর দেব, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার ইজ সাচ এ টেম্পারেচার at which the theoretical volume and pressure of all gases are becomes zero, all gases বললে become zero, অর্থাৎ বাংলা করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো বা পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় সকল গ্যাসের তাত্ত্বিক আয়তন এবং চাপ, তাত্ত্বিক কথাটা লিখবে, তাত্ত্বিক আয়তন এবং চাপ উভয়ই শূন্য হয়। থিওরিটিক্যালি আমি প্রমাণ করতে পেরেছি যে শূন্য হচ্ছে, বাস্তবে তো আলোচনা আগের দিনই করেছিলাম যে এত কম তাপমাত্রায় কোনো গ্যাসই গ্যাস আকারে থাকে না, তার অনেক আগেই তারা লিকুইফাই বা সলিডিফাই করে যায়, অর্থাৎ যদি এই তাপমাত্রায় কোনো গ্যাসের কোনো অস্তিত্বই না থাকে, তারা লিকুইফাই বা সলিডিফাই যদি করে গিয়ে থাকে তাহলে আমরা তার উপর আর গ্যাসের সূত্র প্রয়োগ করতে পারবো না। তা গ্যাসের সূত্র যেহেতু প্রয়োগ করতে পারবো না, সুতরাং গ্যাস ল ঠিক কি ভুল সেটা আমি তো এক্সপেরিমেন্ট করে দেখতেই পেলাম না, তাহলে আমরা এক্ষেত্রে একটাই আমরা সিদ্ধান্ত নেব যে এই তাপমাত্রায় তাত্ত্বিক আয়তন, থিওরিটিক্যাল ভলিউম এবং প্রেসার শূন্য হয়ে যায়, এটা কিন্তু মাথায় রেখো। আর আগের দিন আর একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে একটা গ্রাফ শিখেছিলাম, সেই গ্রাফটা একটু একই রকম গ্রাফ হবে, ভলিউম মানে চার্লসের সূত্রের বেলায় যেরকম গ্রাফ দেখেছিলাম এখানেও কিন্তু সেই রকমই গ্রাফ দেখতে পাবো। এই তিনটি সূত্র আমাদের হয়ে গেল, এই তিনটি সূত্র পর আমরা আরো দু একটা গ্রাফ আর কি আঁকবার চেষ্টা করব, দেখব পারছি কিনা, অন্যরকম গ্রাফ।
আমরা বয়েলের সূত্রের গ্রাফ এঁকেছি, চার্লসের সূত্রেরও গ্রাফ এঁকেছি, এমনকি তোমার এই প্রেসার লয়ের গ্রাফ এখনই এঁকে ফেলছি। এরপরে এইগুলোর বাইরে গিয়ে যদি কোনো গ্রাফ আঁকতে পারি সেটা দেখব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কার সঙ্গে কিসের পরিবর্তন হচ্ছে? একদিকে তাপমাত্রার টেম্পারেচার আর একদিকে প্রেসার। এইদিকে প্রেসার, তাপমাত্রাটা যেহেতু আমি নিজে চেঞ্জ করছি, এটা হচ্ছে স্বাধীন চলরাশি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমি নিজের খুশি মতো তাপমাত্রা পরিবর্তন ঘটাতে পারছি। সেই জন্য এটা এক্স অক্ষ বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। চাপটা তাপমাত্রা বাড়ানোর বা কমানোর ফলে চেঞ্জ করছে, সেই জন্যে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। সাধারণভাবে নিয়ম বা কনভেনশন হচ্ছে টু প্লট দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যালং ওয়াই অ্যাক্সিস। ওয়াই অক্ষ বরাবর অধীন চলরাশি আর এক্স অক্ষ বরাবর স্বাধীন চলরাশি। তাহলে আমরা গ্রাফটা যদি আঁকি, সেই আগের দিনের মতোই এরকম টাইপের গ্রাফ আসবে, এবং এই গ্রাফের ইকুয়েশন পিটি ইকুয়াল টু পি0 1 প্লাস টি বাই 273 এইটা হবে। এটা আর নতুন করে ব্যাখ্যা করছি না, কারণ আগের দিনের গ্রাফের সঙ্গে মেলালেই বুঝতে পারবে। এবং এইখানটায় -273°C ডটেড লাইন কেন? বিকজ মানে এই গ্রাফটা সত্যি সত্যি এই অ্যাক্সিসটাকে -273°C ছেদ করবে, সেটা আমরা বাস্তবে তো পাচ্ছি না, থিওরিটিক্যালি পাচ্ছি, অর্থাৎ গ্রাফের ভ্যালুটাকে এক্সট্রাপোলেট করে পাচ্ছি, বাড়িয়ে দিয়ে পাচ্ছি। ফলে আমরা -273 কাজটায় দু তিনটে ডট দিয়ে দেব, একদম এখানে সলিড লাইন গোটাটা দেব না। আর আগের দিন আর একটা কাজ করেছিলাম, যেটা আমরা অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার বলে একটা স্কেল ডিফাইন করেছিলাম। সেই স্কেলে দেখতে পেয়েছিলাম, বাংলায় বলা হয় পরম স্কেল, তাপমাত্রা পরম স্কেল, অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার বা তাপমাত্রার পরম স্কেল। সেই তাপমাত্রা পরম স্কেলে সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক দেখেছিলাম T+273। এই সম্পর্কটা অলরেডি আগের দিন দেখেছিলাম। এর ফলে এই সুইচ ওভারটা যদি করি, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? তাহলে পিটি ইকুয়াল টু P0 1 প্লাস টি বাই 273, এটাকে এলসিএম করব, লসাগু করব। লসাগু করলে তলায় 273, এখানে 273 প্লাস টি। এই 273 প্লাস টি এর জায়গায় ক্যাপিটাল টি বসিয়ে দেব, P0 বাই 273 ইন্টু ক্যাপিটাল টি। এবং আমার এই পিটিটাকে তখন আর স্মল টি দিয়ে লিখব না, শুধু পি লিখব। এবং এই গোটাটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কারণ 0°C উষ্ণতায় যে গ্যাসের চাপ, সেটা তো একটা ধ্রুবক রাশি, সেটা তো আর পাল্টাচ্ছে না। তাহলে P0 একটা ধ্রুবক, 273 একটা সংখ্যা, তাহলে ওদের যে অনুপাত সেটা তো ধ্রুবক। তাহলে আগের দিনই দেখিয়েছিলাম এ প্রপোর্শনাল টু বি হলে এ ইকুয়াল টু যদি কে বি লিখতে পারি, তাহলে উল্টোটাও সম্ভব। এই যেখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে এ ইকুয়াল টু কে বি এরকম একটা যদি সম্পর্ক থাকে, সেখান থেকে তাহলে এইটাও লিখতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা পি সমানুপাতিক ক্যাপিটাল টি, এটাও কেউ কিন্তু এখান থেকে লিখতে পারি, অর্থাৎ পি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ক্যাপিটাল টি। এই সরল রেখাটাকে বা এই ইকুয়েশনটাকে যদি আমায় গ্রাফে প্লট করতে হয়, তখন আমরা যেহেতু ক্যাপিটাল টি, তাহলে এটা 0 থেকে স্কেলিং শুরু হবে। তাহলে সেই গ্রাফটা প্রথমে একটু ডটেডের পর এই সলিড, এইদিকে পি অ্যাক্সিস, এদিকে একটা পিটি লেখা উচিত ছিল, এখানে পিটিটা লিখছি বলে, আর এখানে ক্যাপিটাল টি অ্যাক্সিস। এইখানে রিলেশনটা কি? পি ইকুয়াল টু, বাংলায় লিখলে ধ্রুবক লিখবে, কনস্ট্যান্ট লিখবে না, কনস্ট্যান্ট ইন্টু ক্যাপিটাল টি। এই হবে একই গ্রাফ, সমস্ত কিছু এক। এই অবধি কারোর কোনো প্রশ্ন থাকলে একবার বলে ফেলো আমাকে।
আছে? না জিরোটা কেন পি হয়ে গেল ওই জায়গাটা একটু বলবেন? এইটা কেন পি করলাম, এইটা প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটার তো না না ওই, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার ওই জায়গাটায়, হ্যাঁ এইটা পিটি ছিল, মানে পিটিটাকে পিটিটা, কেন পি লিখলাম তো, এটা সেলসিয়াস স্কেলে ছিল হ্যাঁ বলে সেলসিয়াস স্কেলের উষ্ণতাটা আমরা ছোট হাতের টি দিয়ে লিখছিলাম বলে এখানে একটা সাফিক্স ব্যবহার করছিলাম স্মল টি। এবার আমরা যখন ক্যাপিটাল ভার্সনে চলে গেলাম, তুমি বলতে পারো পি ক্যাপিটাল টি লিখতে পারতেন, সেটা আর ব্যবহার করা হয় না, কনভেনশন ক্যাপিটাল পি লিখলেই ধরে নেওয়া হয়, তার মানে এটা হচ্ছে তার মানে পরম স্কেলে আছে। বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। বেশ কিছু প্রেশার ল হলো, তাহলে আমরা একটা চার্ট করে ফেলি। চার্টটা দেখতে আমাদের, আচ্ছা চার্ট করার আগে আরো, আচ্ছা চার্টটাকে করেই ফেলি, তারপর গ্রাফ দেখব। আগে চার্টটা করে ফেলি। 1 নম্বর হচ্ছে বয়েলস ল। আচ্ছা, আমি হেডিং করছি ভেরিয়েবলস কনস্ট্যান্টস, বাংলা একটু লিখে নাও কষ্ট করে, চলরাশি ধ্রুবক রাশি, এটা বয়েলের সূত্র। বয়েলস ল, চার্লস ল, প্রেশার ল, তিনটে ল আমরা পড়েছি। বয়েলস ল এ ভেরিয়েবল ছিল প্রেশার এবং ভলিউম, কনস্ট্যান্ট ছিল এম লিখছি আর টি লিখছি। এম হচ্ছে মাস অফ দ্য গ্যাস বা গ্যাসের ভর। পিভিটি জানো অলরেডি, সেই জন্য আর বললাম না। প্রেশার, ভলিউম, টেম্পারেচার, চাপ, আয়তন, তাপমাত্রা। এটাকে শুধু তাপমাত্রা না বলে পরম তাপমাত্রা বললেই ভালো হয়। আচ্ছা, শুধু তাপমাত্রা বলতে পারো, কারণ বয়েলস লতে শুধু তাপমাত্রার কথাই বলা আছে, আমরা পরম স্কেলে লিখছি বলে পরম তাপমাত্রা এখানে লিখলাম। চার্লস লয়ে ভেরিয়েবলস বা চলরাশি কি কি? একটা হচ্ছে টি, একটা হচ্ছে ভি, এম, আর এদিকে হচ্ছে পি। আর প্রেশার লয়ে টি, পি, এম, ভি। এই এই হচ্ছে আমার চারটে রাশির মধ্যে। গ্যাসের ভর তিনটেতেই ধ্রুবক থাকছে। গ্যাসের ভর ছাড়া বাদবাকি যে পি, ভি, টি, তার মধ্যে প্রেশার, ভলিউম এখানে পরিবর্তনশীল, এখানে তাপমাত্রা ধ্রুবক, কারণ বয়েলস ল সূত্র প্রথমেই বলা আছে যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে। এখানে তোমার টেম্পারেচার এবং ভলিউম হচ্ছে চলরাশি, প্রেশার হচ্ছে ধ্রুবক রাশি, আর এইখানে তাপমাত্রা, পরম তাপমাত্রা এবং বা তাপমাত্রার চাপ এরা হচ্ছে চলরাশি, আয়তন হচ্ছে ধ্রুবক রাশি। এবার যে অ্যাডিশনাল যে গ্রাফ করব বলছিলাম, সেই গ্রাফটায় একটু আসি। ধরো তোমায় বললো, আচ্ছা গ্রাফটা করার আগে আগে ইকুয়েশন অফ স্টেটটা করে ফেলি। ইকুয়েশন অফ স্টেটটা করে ফেললে আমাদের একটু সুবিধা হবে গ্রাফটা আঁকতে। বয়েলস ল এর ফর্মুলা, এখানে ফর্মুলা পার্টটা বা বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, গাণিতিক রূপ, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একবারে পাশে লিখে ফেলি। কি হবে বয়েলস লতে? পি ভ্যারিজ আস 1/v। এইটার কি হবে? ভি ভ্যারিজ আস টি, আগের দিনই প্রমাণ করেছি আর আজকে প্রমাণ করলাম। পি ভ্যারিজ আস টি, এই তিনটে প্রমাণ করলাম। আমার এদের মধ্যে যে কোনো দুটো নিলেই আমার এই ইকুয়েশন অফ স্টেটটা তৈরি করা যাবে, যে কোনো দুটো।
এটা যদি 1 নম্বর বলি, এটা যদি 2 নম্বর বলি, এটা যদি 3 নম্বর বলি, 1 2 নিতে পারো, 2 3 নিতে পারো, 3 1 নিতে পারো। যে কোনো দুটো সম্পর্ককে জুড়লেই আমরা এই ইকুয়েশন অফ স্টেটে পৌঁছে যাবো। তার আগে একটা জিনিস একটুখানি আলোচনা করে নিই, সেটা একটু ম্যাথামেটিক্স। ধরো a proportional to b when c is constant, এরকম একটা সম্পর্ক আছে a আর b এর মধ্যে। যখন c ধ্রুবক রাশি, a সমানুপাতিক b, আবার a সমানুপাতিক c when b is constant, এরকম জিনিস দেখেছো আগে। a আর c সমানুপাতিক যখন v ধ্রুবক থাকে, আর a আর b সমানুপাতিক যখন c ধ্রুবক থাকে। যখন b আর c দুজনেই পরিবর্তিত হয়, কেউ ধ্রুবক থাকে না, তখন এই সম্পর্কটাকে ম্যাথমেটিক্যালি লেখা যায় a proportional to bc, গুণ হয়ে যায় ডান পাশটা। when b and c are both variables, বাংলায় বলা হবে যখন b এবং c উভয়ই চলরাশি, তখন এই সম্পর্ক দুটোকে জুড়লে এরকম একটা সম্পর্ক পাওয়া যায়। অর্থাৎ একই জিনিসের সঙ্গে যদি দুটো জিনিস আলাদা আলাদাভাবে সমানুপাতিক হয়, তখন সেই জিনিসটা এদের গুণফলের সঙ্গেও সমানুপাতিক হবে। এইটা একটা ম্যাথমেটিক্স একটা থিওরেম আছে, তোমাদের দরকার নেই থিওরেমের প্রমাণ টমান কি, কিচ্ছু দরকার নেই, শুধু থিওরেমটার নামটা বলে রাখি। এই থিওরেমটাকে বলা হয় থিওরেম অফ জয়েন্ট ভ্যারিয়েশন, বাংলায় বলা হয় যৌগিক ভেদের উপপাদ্য। থিওরেম অফ জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য, সেইটা অনুযায়ী এই বি আর সি গুণফল আকারে লেখা যায়। অর্থাৎ এ তখন বি আর সি এদের গুণফলের সঙ্গে সমানুপাতিক। তা আমি কি বললাম, যে কোনো দুটো রিলেশন নেব, যে কোনো দুটো রিলেশন কিরম ভাবে নেব। ধরো 1 আর 2 নিলাম, 1 and 2, এই পার্টটা মুছে দিচ্ছি, আমার একটু জায়গা লাগবে। 1 আর 2 নিলাম, 1 আর 2 নিলে ধরা যাক আমার 1 এ আছে কি, p varies as 1 by v। এটাকেই আমরা একটু কায়দা করে উল্টোটাও লিখতে পারতাম, v varies as 1 by p, x varies as 1 by y যদি হয়, y varies as 1 by x, অসুবিধে কি আছে, y varies as 1 by x এরকম হতে পারে। তার মানে সহজ কথায় চাপ বাড়লে আয়তন বাড়লে চাপ কমবে, আয়তন কমলে চাপ বাড়বে। এখানেও তো সেই সম্পর্কটাই বোঝাচ্ছে যে চাপ বাড়লে আয়তন কমবে বা আয়তনকে কমাতে হবে, আর চাপ কমলে আয়তন বাড়বে, অসুবিধা নেই ম্যাথামেটিক্যালি। আর 2 থেকে কি পেলাম, v varies as t। তাহলে দেখো ওই যে লিখেছিলাম a proportional to, মুছে দিলাম একটু দেখাতো সুবিধে হতো, a proportional to c, এই দুটোকে একসঙ্গে কম্বাইন করে লিখেছিলাম a proportional to bc। তাহলে v proportional to 1 by p, v proportional to t। তাহলে এই 1 and 2 কে কম্বাইন করলে একসঙ্গে কি করতে হয়, মানে কি দেখতে পাচ্ছি, এই v proportional to 1 by p into t, এটাই, বা ঘুরিয়ে লিখলে v proportional to t by p, একটা রিলেশন পেলাম। কোন দুটো রিলেশন নিয়ে, 1 আর 2। আবার 1 আর 2 হলো 2 আর 3, 2 আর 3 নিয়ে বলেছি দেখানো যাবে। 2 থেকে কি পাই, 2 থেকে পাই v proportional to t, এটাকেই আমরা t proportional to v ম্যাথামেটিক্যালি লিখতে পারি। ম্যাথামেটিক্যালি x বাড়লে যদি y বাড়ে, y বাড়লেও x বাড়বে, তার মানে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, ঘটনা আসলে সেইটা। ম্যাথামেটিক্যালি আমরা আয়তনকে যদি বাড়াতে চাই, তার মানে আমাকে অলরেডি তার মানে তাপমাত্রা বাড়িয়ে রাখতে হচ্ছে।
3 থেকে কি পাই? 3 থেকে পাই পি প্রপোর্শনাল টু টি, মানে টি প্রপোর্শনাল টু পি, এটাও লিখতে পারি। তাহলে 2 এবং 3 যদি জুড়ি, তাহলে এই দুটোকে জুড়লে কি পাই? সেই একই রকম টি প্রপোর্শনাল টু পিভি, টি প্রপোর্শনাল টু পিভি, বা একটু কায়দা করে লিখতে পারি আর কি। আচ্ছা, কায়দা করে লিখবো পরে, আগে টি প্রপোর্শনাল টু পিভি একই জিনিস পেয়েছি, সেটা দেখাচ্ছি পরে। আর পরে হলো 3 আর 1। 3 আর 1 যদি নিই, 3 থেকে পাই ধরো পি প্রপোর্শনাল টু টি, এটা খুব সহজ, পি প্রপোর্শনাল টু টি, আর 1 থেকে পাই পি প্রপোর্শনাল টু 1 বাই ভি। তাহলে 3 আর 1 কম্বাইন করলে পি প্রপোর্শনাল টু টি বাই ভি, অর্থাৎ না মেলেনি যাকে, কিন্তু আসলে এই তিনটি রিলেশন একই, সেটা এবার দেখাবো। কিভাবে দেখাবো? মুছে দিই উপরটা। এইটা প্রথমটা যেটা পেয়েছি সেটা লিখলাম পি প্রপোর্শনাল টু টি বাই পি। এটা ভি, এই প্রপোর্শনালিটি রিলেশনকে তুলতে গেলে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, সেটা জানো তো সকলেই। তাহলে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ওয়ান ইন্টু টি বাই পি। কে ওয়ানটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশি, তাহলে গুণ করে দিলে পিভি ইকুয়াল টু কে ওয়ান টি। এইটা থেকে পেলাম এই রিলেশনটা। এই রিলেশনটা মনে করো ক্যাপিটাল এ, এই রিলেশনটা মনে করো ক্যাপিটাল বি। এইটা এ থেকে পেয়েছি, এখানে এ বলে লিখে রাখলাম। বি থেকে কি পেয়েছি? টি প্রপোর্শনাল টু পি ভি ইকুয়াল, এইবার তাহলে এখানে আমরা টি ইকুয়াল টু তাহলে সাম কনস্ট্যান্ট কে টু ইন্টু পিভি, বা একটু ঘুরিয়ে ভাবি, ঘুরিয়ে ভাবতে অসুবিধা নেই। পিভি টি প্রপোর্শনাল টু পিভি মানে পিভি প্রপোর্শনাল টু টি, এটাও তো একই রকমভাবে সত্যি, উল্টে দিলাম, বাঁ দিকটা ডান দিক, ডান দিকটা বাঁ দিক। তাহলে এইবার ধ্রুবক রাশিটা নিয়ে আসি, পিভি ইকুয়াল টু ধরা যাক নতুন ধ্রুবক একটা লিখলাম কে টু, সেটাও একটা ধ্রুবক রাশি, এটাও ধ্রুবক এটাও ধ্রুবক, এই যে সেই ধ্রুবকটা। সি থেকে পেয়েছিলাম এটা সি, পি ভ্যারিজ অ্যাজ টি বাই ভি, তাহলে পি ইকুয়াল টু কে থ্রি, একটা আবার নতুন কনস্ট্যান্ট, ইন্টু টি বাই ভি। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করে দিই এই ভিটাকে পাশে, তাহলে পিভি ইকুয়াল টু কে থ্রি ইন্টু টি। এবার মজা দেখো, তাহলে পিভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, পিভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, পিভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু টি, তিনটেতেই ধ্রুবক রাশি এবং একই রিলেশন। তাহলে এখানে কে ওয়ান কে টু কে থ্রি এগুলো সবগুলোই না লিখে আমরা একটা নতুন সিঙ্গেল কনস্ট্যান্ট ব্যবহার করব, যে কনস্ট্যান্টটাকে বলা হয় আর। আর বাস ধরো আর দরকার নেই, আর এখন বসাচ্ছি না, আমি ধরো এখন কে বসালাম, এমনি কে বসালাম, কারণ তিনটে আলাদা কনস্ট্যান্ট রাখার দরকার নেই, সবগুলো থেকে একই রিলেশন পাচ্ছি। তাহলে হোয়াই শুড উই টেক থ্রি ডিফারেন্ট কনস্ট্যান্টস? আমাদের তিনটে আলাদা আলাদা কনস্ট্যান্ট নেবার দরকার নেই, একটা কনস্ট্যান্ট নিলেই কাজ হবে, পিভি ইকুয়াল টু কেটি। এইবার ফর 1 মোল অফ এ গ্যাস K is written as R। 1 মোল গ্যাসের জন্য
এক মোল গ্যাসের জন্য যদি তুমি ওই যে প্রথমেই বলেছিলাম যে নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছি, আমি যদি এক মোল গ্যাস নিই, যেমন ধরো যদি আমি 2 গ্রাম হাইড্রোজেন নিই, বা ধরো 32 গ্রাম অক্সিজেন নিই, 28 গ্রাম নাইট্রোজেন নিই, তাহলে সবগুলি এক মোল। 2 গ্রাম হাইড্রোজেন মানেও এক মোল হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন মানেও এক মোল নাইট্রোজেন, 32 গ্রাম অক্সিজেন মানেও এক মোল অক্সিজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানেও এক মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে এক মোল যদি নিই, তাহলে এই কে এর বদলে যে রিলেশনটা আমরা লিখবো সেটা হচ্ছে আরটি। এই আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, বাংলায় বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, পিভি ইকুয়াল টু আরটি। তাহলে যদি এক মোল না থেকে স্যার যদি এন মোল থাকে, হ্যাঁ তার জন্য হবে, তার জন্য এই রিলেশনটা দাঁড়াবে পিভি ইকুয়াল টু এন টাইমস আরটি। এক মোলের জন্য যদি আরটি হয়, এন মোলের জন্য এই রিলেশনটা দাঁড়াবে এন টাইমস আরটি, অর্থাৎ পিভি ইকুয়াল টু এন আরটি for n moles of an ideal gas, PV equal to nRT। এই ইকুয়েশনটাকেই বলা হয় ইকুয়েশন অফ স্টেট, বাংলায় বলা হয় গ্যাসের অবস্থার সমীকরণ। গ্যাসের অবস্থার সমীকরণ, ইকুয়েশন অফ স্টেট অফ কার, কি গ্যাসের? তাহলে উত্তর হওয়া উচিত যে কোনো গ্যাসের না, এটা বলা হয় ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস। বাংলায় হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আবার একটা নতুন টার্ম আমরা শিখলাম, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ কথাটা আমরা ব্যবহার করি একদম পারফেক্ট কোনো জিনিস বোঝাতে। বাস্তবে আমরা কল্পনা করি পারফেক্ট, কিন্তু বাস্তবে সেই পারফেকশন রিচ করা, অ্যাচিভ করা আমাদের পক্ষে কারোর পক্ষেই সম্ভব হয় না। সে মানুষের পক্ষে তো হয়ই না, যন্ত্রের পক্ষেও হয় না। তুমি একটা স্ট্রেট লাইন ধরো হাতে টানলে, সেটা তো স্কেল ধরলেই বুঝতে পারা যাবে অনেক ব্যাকা। এবার স্কেল ফেলে একটা লাইন টানলে সেই লাইনটা তুমি যদি মাইক্রোস্কোপের তলায় দেখো, দেখবে দেয়ার আর সো মেনি কার্ভস, ওইটার মধ্যে অনেকগুলো কার্ভস পড়ে আছে। এমনকি তুমি একটা কম্পিউটার প্রিন্টারের মধ্যে দিয়ে একটা স্ট্রেট লাইন প্রিন্ট করে বার করলে, তার মধ্যেও যদি তুমি সেটাকে মাইক্রোস্কোপের তলায় ধরো, দেখবে সেখানেও কিন্তু ওই ইঙ্ক ডটস যেগুলো পড়েছে সেগুলো কিন্তু একদম সবটা সমান নয়, ধারগুলো কিন্তু একটু আগু পিছু কম বেশি আছে। হয়তো স্কেলে টানার থেকে কম লাগছে, কিন্তু আছে, একদম নেই তা নয়। নাথিং ইজ পারফেক্ট। এই ইকুয়েশনটা তাহলে স্যার কি করতে করা হলো? এটা তো আদর্শ গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে আদর্শ গ্যাস কি বাস্তবে? তাহলে যে গ্যাসগুলো আমরা দেখতে পাই, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, যেগুলো কমন গ্যাস, সেগুলো আদর্শ গ্যাস নয়। ব্যাপার হচ্ছে যে বাস্তবে আমরা যে গ্যাসগুলো দেখি সেগুলো আদর্শ গ্যাস সাধারণ অবস্থায় নয়। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কি কাজে লাগবে? না, ব্যাপার হচ্ছে বাস্তব গ্যাস যেভাবে বিহেভ করে তার মধ্যে আরো অন্যান্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যে ফ্যাক্টরগুলোকে আমরা বলতে পারো ইগনোর করে, মানে অগ্রাহ্য করে আমরা এই ইকুয়েশন অফ স্টেটটা তৈরি করেছি। ফলে যেটা হয়েছে, এটা একটু সিম্পল ফর্ম, এটা সাধারণ একটা খুব সহজতম একটা রূপে প্রকাশিত হয়েছে। যদি ওই ফ্যাক্টরগুলোকে হিসেবের মধ্যে নিয়ে আসা হতো, তাহলে ইকুয়েশনটা অনেক জটিল হয়ে যেত। তাহলে আদর্শ গ্যাস তাহলে বাস্তবে পাওয়া সম্ভব নয়? হ্যাঁ সম্ভব। সম্ভব বলতে বিশেষ
অবস্থায় বা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো, আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে, ব্যবহার করে, সেই অবস্থাটা কি? না, সেই অবস্থাটা হচ্ছে হাই টেম্পারেচার, প্রচণ্ড তাপমাত্রা বেশি যখন থাকে গ্যাসে। ধরো তুমি একটা গ্যাসের তাপমাত্রা হয়তো 2000 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছো, 2000 থেকে 2020-তে নিয়ে গেলে, দেখলে হ্যাঁ তখন আয়তন বাড়লো একদম চার্লস ল ওবে করে, চার্লস ল ডিসওবে করলো না। এবং তার সঙ্গে আরও একটা শর্ত আছে, শুধুমাত্র তাপমাত্রা বেশি থাকলেই হবে না, তার সঙ্গে আর একটা শর্ত হচ্ছে গ্যাসের চাপ খুব কম হতে হবে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে নয়, আরও কম, অনেক কম। এরকম কেন, মানে এরকম হয়েছে কেন আর কি, যদি প্রশ্ন করো, সংক্ষেপে বলে রাখি, তোমাদের এরপরে যে অংশটা আছে সেটা ডিসকাস করলে আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব বলে যে অংশটা আছে, সেই গ্যাসের গতীয় তত্ত্বের মূল কতগুলো স্বীকার্য আছে। গ্যাসের গতীয় তত্ত্ব কথাটার মধ্যেই বুঝতে পারছো এখানে কিছু মোশন বা গতির কথা বলা হয়েছে। কিসের মোশন? না, গ্যাস মলিকিউলসের মোশন। একমাত্র 0 কেলভিন উষ্ণতায় সমস্ত গ্যাস মলিকিউলস নড়াচড়া করে না, ফ্রিজ করে যায়, থিওরিটিক্যালি ফ্রিজ করে যায়, তাদের আর কোনো এনার্জি থাকে না নড়াচড়া করবার জন্য। এছাড়া এক পরম শূন্য উষ্ণতা ছাড়া সমস্ত তাপমাত্রাতেই গ্যাস মলিকিউলসগুলো যত্রতত্র দৌড়াদৌড়ি করে বেড়ায়, এবং এই যে দৌড়াদৌড়ি করে বেড়ায়, এই দৌড়াদৌড়ির পরিমাণটা তাপমাত্রা যত বাড়ে তত বাড়ে, অর্থাৎ তাদের গতিশক্তি বাড়ে, তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যায় টেম্পারেচার বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ গ্যাস মলিকিউলসগুলো ছটফটানি বাড়ে। এবং গ্যাসের চাপ কি? গ্যাসের চাপ হচ্ছে, মানে এই কাইনেটিক থিওরি অনুযায়ী, অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী গ্যাসের চাপ কাকে বলে? না, গ্যাসের চাপ হচ্ছে ওই যে গ্যাসের অণুগুলো বা মলিকিউলগুলো যে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, তারা তো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে। শুধু নিজেদের মধ্যে করছে না, তারা যে কন্টেনার বা পাত্রের মধ্যে রাখা আছে সেই পাত্রের দেয়ালে গিয়েও ধাক্কা দিচ্ছে। এই ধাক্কা দিচ্ছে মানেই তো ফোর্স অ্যাপ্লাই করছে, বল প্রয়োগ করছে। এবং তোমরা খুব ভালো করেই জানো, ক্লাস 9-এ শেখানো হয় যে প্রেশার ইজ ফোর্স পার ইউনিট এরিয়া বা থ্রাস্ট পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই চাপ বলা হয়, গ্যাসের চাপ। তাহলে এই গ্যাসের চাপ আসলে কিসের ফলে উৎপন্ন হয়? না, গ্যাসের চাপ উৎপন্ন হয় গ্যাসের অণুগুলো, গ্যাস মলিকিউলসগুলো যখন দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়, সেই দেওয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার ফলে প্রতি একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তারা, সেটাই হচ্ছে গ্যাসের চাপ। তাহলে এতক্ষণ তো সব ঠিক আছে। তাহলে বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসের মধ্যে কাজ করাতে গেলে আপনি বলেছেন তাপমাত্রা খুব বাড়াতে হবে, চাপ খুব কমাতে হবে। কি লাভ? না, লাভ হচ্ছে যদি তাপমাত্রা খুব বাড়াই তাহলে গ্যাস মলিকিউলসগুলোর ছটফটানি অনেক বেড়ে যাবে। তাতে লাভ কি? না, লাভ হচ্ছে যে প্রত্যেকটা গ্যাসের যে অণু বা মলিকিউল, সেগুলো কিন্তু তারা পরস্পরকে একটা আন্তরাণবিক আকর্ষণ বল দিয়ে আকর্ষণ করে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে ইংরেজিতে বলা হয়। তাহলে এবার ভাবো যে যখন তাপমাত্রা কম ছিল, গ্যাস মলিকিউলসগুলো ছটফটানি কম ছিল, তখন এই তাদের এই ধাক্কাধাক্কি করার পিছনে কেবলমাত্র তাপমাত্রা ভূমিকা ছিল,
না তার সঙ্গে সঙ্গে আন্তরাণবিক আকর্ষণ বলেরও ভূমিকা ছিল? আর যখন তাপমাত্রা বাড়ালাম তখন কার ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ হলো? কথাটা ঠিক ক্লিয়ার হলো না, আমার বুঝতে পেরেছি। অর্থাৎ আমি একটা উদাহরণের কথা ভাবি, সেটা হচ্ছে ধরা যাক তোমাদের স্কুলের মাঠে শীতকালে অনেক সময় মাস্টারমশাইরা মাঠে নিয়ে গিয়ে ক্লাস করেন বসে। ধরো কোনো একটা জায়গায় কোনো একটা মাস্টারমশাই বসে ক্লাস করছেন মাঠে, ছাত্রছাত্রীরা ওনাকে ঘিরে দাঁড়িয়েই থাক বা বসে থাক, যেভাবে হোক আছে, মাঠে ক্লাস নিচ্ছেন। এইবার অর্থাৎ মাস্টারমশাই একটা ধরো মলিকুল, সে আরও কতগুলো মলিকুলকে অ্যাট্রাক্ট করে নিজের কাছে দাঁড় করিয়ে রেখেছেন। কি করে না, একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে আছে যে হ্যাঁ স্যার আছেন, আমরা দৌড়াদৌড়ি করবো না, এখন ক্লাস চলছে। দৌড়াদৌড়ি কেউ করছে না। এইবার এমন একটা কিছু যদি ঘটানো হয়, যেমন ধরো টিফিনের ঘন্টার টং করে বাজলো, দেখা গেল ওই প্রায় সঙ্গে সঙ্গেই ওইখানে যারা বসেছিল, হয়তো তোমরা 50 জন বসে আছো মাঠের মধ্যে, সবাই মাঠের মধ্যে টিফিন টিফিন মানে দৌড়াদৌড়ি করার সময় মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দিলেন। অর্থাৎ তোমাদের কাইনেটিক এনার্জি তার মানে বেড়ে গেল। তার মানে টিফিনের ঘন্টা দেওয়া হলো মানে হচ্ছে তাপমাত্রা বাড়ানো হলো। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেক্ষেত্রে অকার্যকর। স্যার তখনও কিন্তু বসে আছেন, তখনও উঠে যাননি, অকার্যকর বা বলতে পারো গুরুত্বহীন হয়ে গেলেন। তার ইম্পর্টেন্সটা নষ্ট হয়ে গেল টিফিনের বেলটার আওয়াজে। তাহলে এই অতিরিক্ত তাপমাত্রায় কি হয় না, গ্যাস মলিকুলসগুলোর র্যান্ডমনেস, তাদের দৌড়ে বেড়াবার যে প্রবণতা, সেটা এতটাই বেড়ে যায় যে তারা পরস্পরের যে আন্তরাণবিক আকর্ষণ বল, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, তারা সেটা অগ্রাহ্য করতে পারে এবং তারা এই সূত্রটাকে মেনে চলে। যদি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অগ্রাহ্য না করা হয় তাহলে কিন্তু এই সূত্র খাটবে না, 1 নম্বর। আর 2 নম্বর, চাপ কমানো হয়। চাপ কিভাবে কমানো যেতে পারে, একটা সাধারণ আইডিয়া যদি কেউ দাও, যে চাপ যদি আমি কোনো একটা পাত্রের মধ্যে তার আয়তনটা বা ভলিউমটা অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জ থাকবে, আমি তার চাপ কমাতে চাইছি, কিভাবে সম্ভব না, সেখান থেকে গ্যাস বার করে নিতে হবে আমাকে, তবেই সম্ভব আমি যদি ভেতরে চাপ কমাতে চাই। তাহলে গ্যাস বার করে নিচ্ছি মানে, তাহলে বুঝতেই পারছো একটা গ্যাস মলিকিউলের সঙ্গে আরেকটা গ্যাস মলিকিউলের যে দূরত্ব, ডিস্টেন্স, বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠিক। তাহলে বেড়ে যদি যায়, দুটো পরস্পর পাশাপাশি থাকা গ্যাস মলিকিউলের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায়, তাহলে তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। ঠিক। তার মানে চাপ কমিয়েও আমরা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কমানোর চেষ্টা করছি। তার মানে ওই আন্তরাণবিক আকর্ষণ বলটা হচ্ছে কালপ্রিট। মানে কালপ্রিট বলবো না, এই সূত্রটাকে মেনে চলার ক্ষেত্রে কালপ্রিট। আমরা তো আমাদের গ্যাস তো গ্যাসের নিজের ধর্ম অনুযায়ী চলবে। আমরা একটা সূত্র তৈরি করেছি, খুব সিম্পল একটা ল, মানে খুব সিম্পল একটা রিলেশন, সেই রিলেশনটাকে আমি গ্যাসটাকে জোর করে মেনে চলতে বলছি। অর্থাৎ আজ থেকে ধরো মানে লক্ষ লক্ষ বছর আগে যখন মানুষ পৃথিবীতে আবির্ভূত হয়নি, তখন কুকুর, যেটা আমরা ডোমেস্টিক মানে মানে স্ট্রিট ডগস বলি, যারা ধরো একটু মানুষ ঘেঁষা হয়ে গেছে এখন, তারা তো বনেই থাকতো। তারা তখন অ্যাজ গুড অ্যাজ ওয়াইল্ড অ্যানিমেলস। কুকুর তো মানুষের বহু আগে মানে কি বলবো উদ্ভূত হয়েছে, কিন্তু এখন মানুষের সঙ্গে থেকে থেকে তারা মানুষ ঘেঁষা হয়ে গেছে।
ওয়াইল্ড ডগস হয় সেটা আলাদা, কিন্তু এমনি আমাদের এই যে আমাদের যে রাস্তাঘাটে যে কুকুর দেখতে পাই এগুলো ওয়াইল্ড ডগস নয়, মানে এগুলোকে ট্রেনও করা যায়। ওয়াইল্ড অ্যানিমালসকে সেইভাবে ট্রেন করা যায় না। সে তো বলবে আগে তো স্যার সার্কাসে বাক্সিংয়ে ট্রেনিং দিয়ে খেলা দেখানো হতো, সেটা অন্য কথা, সেটা আম, মানে স্পেশাল কেস। স্পেশাল কেস বলতে তাদের বিশেষভাবে ট্রেনিং দিতে হতো। কিন্তু কুকুরকে তুমি এমনি রাস্তার কুকুরকেও তুমি এমনি ধরো একটা খাবার বা কিছু দিয়ে আ করে ডাকলে তোমার কাছে চলে আসবে। অর্থাৎ তারা কিন্তু তোমার ইনস্ট্রাকশন বুঝতে শিখে গেছে, মানে সেটা মানুষের সঙ্গে মানুষের কাছে থাকতে থাকতে তাদের এই বোধগুলো আস্তে আস্তে ডেভেলপ করে গেছে। তা আমি অর্থাৎ ছিল বনের কুকুর, মানে আমি তাকে টেম করার চেষ্টা করছি, মানে গৃহপালিত করার চেষ্টা করছি। তা অর্থাৎ মানে গ্যাস মলিকিউলসগুলো যেমন তেমনই ছিল, আমি তাকে জোর করে এই সূত্রটাকে মানানোর চেষ্টা করছি। এই মানানোর জন্য আমাকে ওই তাপমাত্রাটা বাড়িয়ে দিতে হচ্ছে আর চাপকে কমিয়ে দিতে হচ্ছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করি যে কি শর্তে, আন্ডার হোয়াট কন্ডিশনস রিয়েল গ্যাসেস বিহেভস লাইক আইডিয়াল গ্যাস, যে আন্ডার দ্য কন্ডিশন অফ হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, অর্থাৎ উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এই যে এই আরটা নিয়েও পরের দিন আবার নতুন করে একটু ডিসকাস করবো। এই আরটাকে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলা হয়, সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। কেন? কারণ আমরা এই সূত্রটাকে যখন প্রয়োগ করছি আদর্শ গ্যাস, বাস্তব গ্যাসগুলোকে আদর্শ গ্যাসে পরিণত করে প্রয়োগ করছি যখন, সেটা যে গ্যাসই হোক না কেন, অক্সিজেন হাইড্রোজেন যা খুশি হোক না কেন, সবগুলোর জন্যই কিন্তু এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে আর, এবং তার একটা মান আছে 8.312 জুল পার কেজি কেলভিন, এরকম টাইপের একটা ভ্যালু আছে। সেটা নিয়ে আমরা পরের ক্লাসে আর একটু ডিসকাস করব, তার বিভিন্ন ইউনিটে ভ্যালু বার করতে দেয়। তো এইটা ইউনিভার্সাল বা সার্বজনীন গ্যাস ধ্রুবক কথাটা বলা হয় কারণ এটা এক গ্যাস থেকে অন্য গ্যাস, মানে আমরা যদি হাইড্রোজেন নিয়ে সমীকরণ তৈরি করে অক্সিজেনে চলে যাই তাহলে কিন্তু এই আর এর মানটা পাল্টায় না, অর্থাৎ গ্যাস পরিবর্তন হলেও আর অপরিবর্তিত থাকে, সেই জন্যই সার্বজনীন। পিভি ইকুয়াল টু যে এনআরটি ফর্মটা আছে, তো স্যার এই এনআরটি ফর্মটা আইডিয়াল গ্যাসকে বোঝাচ্ছে, আর স্যার পিভি ফর্মটা তো রিয়েল গ্যাসকে বোঝাচ্ছে। পিভি ফর্মটা রিয়েল গ্যাসকে বোঝাচ্ছে মানে বয়েলস লটা? হ্যাঁ স্যার। না স্যার, কোনোটাই রিয়েল গ্যাসকে বোঝাচ্ছে না। আমরা যেহেতু যখন উল্লেখ করেছিলাম তখন যেহেতু কোনো গ্যাসের কথা বলিনি, আদর্শ গ্যাস শব্দটা ব্যবহার করা উচিত ছিল, কিন্তু এই বয়েলের সূত্র, চার্লসের সূত্র সব কিছুই এটা কিন্তু কোনোটাই বাস্তব গ্যাসগুলো টোটো ফলো করে না। খানিকটা করে, না হলে একদমই না করলে তো তাহলে আর গ্যাসের সূত্র কিভাবে হলো। খানিকটা করে কিন্তু ইন টোটো ফলো করে না। বিশেষ করে তোমার মানে ভলিউম আর প্রেশার ল যেগুলো, মানে অর্থাৎ চার্লস ল এবং যেটা তোমার কি বলে প্রেশার ল, এই দুটো তো খুব মারাত্মকভাবেই আর কি ফলো করে না। তাহলে এই যে প্রেসারটা, মানে এমনি যেটা রিয়েল গ্যাসের ক্ষেত্রে ধরুন যদি পি হয়, তাহলে স্যার ওই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে খানিক বেড়ে যায় কেন, মানে ওই আসলে ভলিউমটা খানিক কমে যায় কেন এটা? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়ে যায় বলো আরেকবার, বুঝছো? হ্যাঁ স্যার, বলছি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে প্রেসারটা খানিক বেড়ে যায় আর ওই ভিটা খানিক কমে যায়, স্যার এটা কেন হয় তাহলে? ওই যে বললাম যে রিয়েল গ্যাসের ক্ষেত্রে প্রেসার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ধরো এই যে ধরো ধাক্কা, একটা মলিকিউল কি আরেকটা মলিকিউলকে ধাক্কা দিচ্ছে, এই ঘটনাটা তো সব গ্যাসেই ঘটছে, এবং পাত্রের দেয়ালের সঙ্গে গিয়ে যে ধাক্কাটা দিচ্ছে তার ফলে প্রেসার উৎপন্ন হচ্ছে, চাপ উৎপন্ন হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কন্টেনারের দেওয়ালটা সেটাও তো একটা তোমার বলতে পারো মলিকিউল দিয়ে তৈরি, সেটাও তো মলিকিউল নয় এমন নয়, যে জিনিসেরই দেওয়াল হোক না কেন। তাহলে সেই মলিকিউলটাই গ্যাস মলিকিউলটাকে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে অ্যাট্রাক্ট করছে,
হ্যাঁ স্যার, করছে। আমরা যে হিসেবটা করছি আসলে, আমরা ধরে নিচ্ছি এই গ্যাস মলিকুলটা গিয়ে যে দেয়ালে ধাক্কা খাবে, এ ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে, এর কোনো অ্যাক্সিলারেশন হবে না। অর্থাৎ এই ইউনিফর্ম ভেলোসিটিতে যাবে মানে স্থির বেগে যাবে, এবং তার মানে সে যতটা গিয়ে বল প্রয়োগ করবে সেই বল প্রয়োগের একটা মান আমরা হিসেব করছি। কিন্তু বাস্তবে কি হচ্ছে, এই দেয়ালের মলিকুলগুলোকে অ্যাট্রাক্ট করছে ডিউ টু ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। বা ধরো এইখানে আর একটা মলিকুল বসে আছে, এই মলিকুলটা দূরে আছে, এই এখানে আর একটা গ্যাস মলিকুল বসে আছে, এও একে অ্যাট্রাক্ট করছে। অর্থাৎ আমরা যেটাকে নেগলেক্ট করছিলাম, অগ্রাহ্য করছিলাম যে ফোর্সটাকে, সেই ফোর্সটাও কিন্তু একটা ভূমিকা পালন করছে ওই প্রেশারের মানটাকে, ভ্যালুটাকে একটু বাড়িয়ে দিতে। সেটা লো টেম্পারেচারে যথেষ্ট মানে উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে যায় আর কি, মানে যথেষ্ট কনসিডারেবলি গ্রেটার অ্যামাউন্ট হয়ে যায়, সেই জন্যে প্রেশারটা বেড়ে যায়। আর ভলিউমের ক্ষেত্রে যেটা সমস্যা হয় আর কি, ভলিউমটা যায় কমে। কীরকম না, আমরা এই যে গ্যাসের ভলিউম ভি ধরছি, গ্যাসের ভলিউম ভি মানে কি, অর্থাৎ গ্যাস মলিকুলসগুলো দৌড়াদৌড়ি করে বেড়ানোর জন্যে তার কাছে কতটা জায়গা ফাঁকা আছে না ভি আয়তন। কেন ধরছি এরকম না, তার কারণ হচ্ছে আমরা এই গ্যাসের গতীয় তত্ত্বে, কাইনেটিক থিওরিতে ধরে নিয়েছি গ্যাস মলিকুলসগুলো হচ্ছে বিন্দুবৎ, মানে পয়েন্ট মাস, তাদের কোনো ভলিউম নেই, নিজস্ব কোনো ভলিউম নেই। কিন্তু আসলে কি কোনো ভলিউম নেই? মলিকুলের তো একটা মিনিমাম ভলিউম তো আছেই। তাহলে তাহলে কিরকম, ধরো তুমি একটা ধরো একটা 5 লিটারের একটা এরকমভাবে জার নিলে, সেই জারের মধ্যে তুমি 5টা মশা ভরে দিলে, মশা 5 লিটার আয়তন ওই জারটার, তাহলে মশাগুলো উড়ে বেড়াবার জন্য কতটা জায়গা ফাঁকা আছে? তুমি বলো কেন স্যার 5 লিটার? না, 5 লিটার নয়, 5 লিটার মাইনাস প্রত্যেকটা মশা, নিজের জায়গাটা, প্রত্যেকটা মশার জায়গাটা। হ্যাঁ, প্রত্যেকটা মশার যে আয়তন সেইটা বাদ দিতে হবে 5 লিটার থেকে, সেই আয়তনটা ওই মশাগুলো উড়ে বেড়াবার জন্য ফাঁকা আছে। তাহলে আমরা এই যখন আয়তনের হিসেব করি, এই সূত্রে এই কনসিডারেশনটা করা হয় না, সেই জন্যেই বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটা হুবহু মেলে না। এটা আরও ক্লিয়ার হবে আইডিয়াটা যদি পরবর্তীকালে 11-12-এ এই নিয়ে পড়াশোনা করো, তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তে এই জিনিসগুলো আর একটু বিশদে লেখা আছে। এখান থেকে একটা সূত্র আসে, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট বলা হয়। শুধু ভ্যান ডার ওয়াল একা ইকুয়েশন অফ স্টেট দেননি রিয়েল গ্যাসের জন্য, এছাড়াও এমনকি আমাদের মেঘনাথ শাহ সত্যেন বসুরও একটা ইকুয়েশন অফ স্টেট ফর রিয়েল গ্যাসেস আছে, সেটা অনেক জটিল। মানে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশনটা তুলনামূলকভাবে সহজ। যাই হোক, এনারা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম কনসিডারেশনের মধ্যে দিয়ে সেটাকে ম্যাথামেটিক্যালি ট্রিট করে বিভিন্ন রকম রিয়েল গ্যাসেসের জন্য ইকুয়েশন দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনই যথেষ্ট জটিল। সেই জন্যে আমরা সমস্ত জটিলতা কাটিয়ে আমরা একদম সিম্পলেস্ট বা একদম সরলতম ফর্ম হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি, এইটাই আমরা পড়ি। মানে আমাদের বেসিক লেভেলে, প্রাথমিক লেভেলে আমাদের জ্ঞান এই পিভি ইকুয়াল টু এনআরটিতেই যথেষ্ট। স্যার মানে যদি হচ্ছে দেখুন এখানে যেমন এন মোল আমি ধরছি, তো ওই তাহলে এন মোল যদি ধরি, তাহলে ওই বি, আর যদি ভলিউমটা যদি বি ধরে নি, মানে 1 মোলের জন্য যদি বি ধরি আর এন মোলের, তাহলে হয়ে যাবে এন বি। আর এখানে একদম ফাইনাল ভলিউমটা যদি ভি ধরা থাকে, তাহলে স্যার মানে আইডিয়াল যে ভলিউমটা সেটা ভি মাইনাস এন বি হবে। তো প্রত্যেকটা মলিকুলের পার্সোনাল ভলিউমটা তুমি স্মল ভি ধরছো নাকি? হ্যাঁ স্যার, স্মল বি ধরছো, হ্যাঁ এন বি হয়ে যাবে, ঠিক। আচ্ছা, প্রেসারটা তার মানে কিছু একটা বাড়বে, শুধু প্রেসার যেটা আছে প্রেসারটা বাড়বে, ভলিউমটা কমবে। হ্যাঁ হ্যাঁ, প্রেসারটা বাড়বে, ভলিউমটা কমবে, ঠিক। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, আর কারোর কিছু প্রশ্ন? নাহলে শেষ করছি ক্লাস।